সমর্থন দিয়েছি এবং এই সরকার সফল হোক এটা আমরা চাই। তেমনি সরকারেরও মনে রাখা দরকার যে সবাই তাকে সমর্থন করছে, ওইটাই তার শক্তির জায়গা। এবং এই যে একটা ট্রানজিশন উত্তরণ পর্ব চলছে, এই উত্তরণ পর্বে এই অবস্থাটা, অর্থাৎ সরকারকে আমরা সমর্থন দিয়েছি সেটা যেমন আমরা মনে রাখি, তেমনি আমরা সকলের সমর্থনে সরকার আছে সেটা সরকারও মনে রাখে। এই ট্রানজিশন কালে এই অবস্থাটা মনে রাখা দরকার উভয় পক্ষে, তাহলে আমরা হয়তো ট্রানজিশনটা ঠিকঠাক মতো করতে পারবো। এখন বাংলাদেশ রাষ্ট্র 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দাঁড়িয়ে পত্তন হয়েছিল। প্রতিশ্রুতি ছিল সকল নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এই রাষ্ট্রে। 53 বছর উল্টো স্রোতে হেঁটেছে। তার মানে 72 সালে যে রাষ্ট্রটার পরিগঠন সংবিধান সহ বিভিন্ন ভাবে হয়েছে, আমরা দেখলাম ওই প্রতিশ্রুতির বিপরীত পথে হাঁটা হয়েছে। এক হচ্ছে কাঠামোগত দিক থেকে একটা ছোট পাকিস্তান তৈরি করা হয়েছে, কলোনিয়াল রাষ্ট্র। পাকিস্তানের এই যে ঔপনিবেশিক আধিপত্যের চেষ্টা, সেটা যেভাবে যে রাষ্ট্র দিয়ে করেছে, প্রায় সে রাষ্ট্রকে বহাল রেখে দেওয়া হয়েছে। অন্যদিক থেকে এমনকি সংবিধান যে তৈরি করা হলো, সেই সংবিধানের মধ্যে এক হাতে জনগণের অধিকারের কথা বলে আরেক হাতে পুরোটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের পুরো ক্ষমতা কাঠামো একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করেছে, অন্যদিকে সমস্ত কিছুই যেন পাওয়ারফুলের জন্য, যিনি ক্ষমতাবান তাকেই তার জন্য এই জায়গাটা করা হয়েছে। ফলে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের জায়গা হিসেব করা দরকার। আমরা অনেক সময় মনে করি যে 15 বছরই আওয়ামী লীগই বোধহয় সব দুঃশাসন, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এটা আওয়ামী লীগই করেছে, আর বাকিটা বোধহয় খুব দুধের নহর বইয়েছিল। এটা ভাবাটা ভুল হবে। 72 সাল থেকে এই দেশে দুঃশাসনের একটা চক্র নানাভাবে ক্রিয়াশীল ছিল। মাঝখানে হ্যাঁ 3-4টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তুলনামূলক ভাবে মানুষ বেশি ভোট দিতে পেরেছে কিংবা তুলনামূলক ভাবে গ্রহণযোগ্য হয়েছে। এর অর্থ এই নয় যে নির্বাচিত সরকারগুলোর আমলে খুব একেবারে সবকিছু সব ঠিকঠাক ছিল, বরং নির্বাচিত সরকারের আমলেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল। সেটা যখন গ্রহণ করা হয়েছে, তারপরে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও দখল করার চেষ্টা করা হয়েছে এবং সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। তার কারণে 111 এসছে। এগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বাস্তবতা এবং এর দায় রাজনৈতিক প্রধান ক্ষমতাসীন দলগুলোকে নিতে হবে। আওয়ামী লীগ যেমন ফ্যাসিবাদ কায়েম করেছে, বিএনপির কোনো দায় নেই, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এই ইতিহাস থেকে এই সত্য মুছে গেলে আমরা আবারও একই চক্রের মধ্যে পড়বো, যেন আওয়ামী লীগকে হটিয়ে একটি রাজনৈতিক দল আরেকটা যে ক্ষমতায় যাওয়ার ব্যাপার সমস্যা, সেটা যদি আমরা ভাবি, বিএনপিও ভাবে, তাহলে বিএনপি একটা বড় আকারের বাস্তবতার যে জায়গায় মানুষ এসে পৌঁছেছেন সেখানে ফারাক হবে। বাংলাদেশের দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 15 বছরে একটা শাসন ফ্যাসিবাদের পর্যায়ে পৌঁছেছে, আর একটা হচ্ছে 53 বছর ধরে মানুষের এই অভিজ্ঞতা আছে যে এই ভিত্তিটা 53 বছর ধরেই চলছিল। 72 সালে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই ব্যবস্থাটা থাকলে এই যে হাসিনা সরকারের ফ্যাসিবাদটা আপাতত শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে গেল, পুরোটা যাবে না। এই অভিজ্ঞতা কিন্তু হয়েছে। 71 সালে এত রক্তের পরে একটা রাষ্ট্রপতন হলো, সেটা তার আকাঙ্ক্ষার বিপরীতে চলে গেল। 90 সালে আবারও একটা গণ অভ্যুত্থান করে তারা একটা গণতন্ত্রের দিকে যেতে চাইলো, সেটা আবার বিপরীত দিকেই হাঁটতে শুরু করলো এবং সেখানে এইরকম একটা ফ্যাসিবাদ কায়েম হতে পারলো। তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে এই দুই জায়গা আছে যে হ্যাঁ, রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু রাজনৈতিক দলগুলো এই সংগ্রাম যেটা করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার জমিন তৈরি করেছে। ছাত্ররা সেটা জীবন দান করে তাদের সমস্ত ভয়ের রাজত্বের কৌশল, দমনের কৌশল সবকিছুকে ব্যর্থ করে দিয়ে ছাত্ররা এই সরকারকে ঘাড়ে ধরে নামিয়ে দিয়েছে। গলায় গামছা বেঁধে নামানো যাকে বলে, সেইভাবে নামিয়েছে এবং এমন অবস্থা তৈরি হচ্ছে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে এই জায়গায় পার্থক্যের জায়গাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে জমিন তৈরি করেছে, ছাত্ররা যেটা সম্পন্ন করেছে, সেইখানে কেবলমাত্র শেখ হাসিনার স্থলাভিষিক্ত হয়ে যাওয়ার মধ্যেই সমস্যাটার সমাধান নাই, সেটা নিশ্চয়ই হবে। কিন্তু যে ব্যবস্থার উপরে শেখ হাসিনা দাঁড়িয়েছিলেন, সেই ব্যবস্থাটার বদল করতে হবে। এইটা মানুষ বুঝে গেছে এবং এইটা আমাদের রাজনৈতিক দলগুলোর এখন উপলব্ধির সময়। এই চ্যালেঞ্জ আমাদের সামনে
যে জনগণ এই উপলব্ধির জায়গায় পৌঁছে গেছে, ছাত্র জনতা, ছাত্র শ্রমিক জনতা, একটা স্পেস, একটা পরিসর তৈরি হয়েছে এবং নতুন প্রজন্ম, বিশেষত ছাত্ররা, তারা এমন একটা পরিসরে এসে দাঁড়াচ্ছেন যে আমাদের এই দেশে কেবলমাত্র এই দলের বদলে ওই দল ক্ষমতায় আসলেই পরিবর্তনটা হচ্ছে না। পরিবর্তনের মূল সমস্যাটা হচ্ছে একটা ক্ষমতার কাঠামো আছে, একটা ব্যবস্থা আছে, যে ব্যবস্থাটা নিজেই হচ্ছে স্বৈরাচারী ফ্যাসিবাদের জনক। কাজে ওখানে বদল ব্যক্তির কিংবা দলের ঘটলেও ওই ব্যবস্থার কারণে সত্যিকার কোনো পরিবর্তন ঘটছে না। এইবারে মানুষের যে এই চৈতন্যের জায়গা, আমি মনে করি বিএনপি দেশের একটা গুরুত্বপূর্ণ এবং বড় রাজনৈতিক দল হিসেবে এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে তাদের যে অবদান আছে কিংবা তাদের উপরে যে পরিমাণ অত্যাচার তৈরি হয়েছে, এই সমস্ত জায়গা থেকে বিএনপির এই উপলব্ধি করাটা অত্যন্ত জরুরি জায়গা, কিভাবে তারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কিংবা ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে বিক্ষোভ এবং নতুন চাওয়া, সেইটাকে তারা মিট আপ করবে। কিংবা রাজনৈতিক দলগুলো হিসেবে আমি গণসংহতি আন্দোলন করি, আমরা অনেকে গণতন্ত্র মঞ্চের সাথে যারা যুক্ত কিংবা অন্য রাজনৈতিক দল যে কোনো জোট, তাদের প্রত্যেকের এই ভাবনাটা এখন সামনে বড় চ্যালেঞ্জ। কিভাবে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করতে কতটা প্রস্তুত হয়েছেন, সেটা করাটাই কিন্তু সামনের দিনের চ্যালেঞ্জের জায়গা। প্রতিপক্ষ এখনো ছাত্ররা হয়ে গেছে এটা আমি মনে করি না। আমরা মনে করি না যে ছাত্র এখনো প্রতিপক্ষ হচ্ছে। ছাত্রদের মধ্যে থেকে কেউ রাজনৈতিক দল করতে চাইতেই পারে, সেটা যদি করে তাহলে তারা স্বতন্ত্রভাবে করবে। এখনো পর্যন্ত ছাত্ররা যে জুলাই আগস্টে সকলে যে সমর্থন দিয়েছিল, সেটা একটা কমন প্ল্যাটফর্ম হয়ে উঠছিল, একটা নির্দলীয় জায়গা বলেই তো সবাই সমর্থন করেছিল। তাহলে এখনো সেই জায়গাতেই তারা আছে। দলীয় যদি কোনো কিছু করতে হয়, প্রত্যেকেরই অধিকার আছে, আলাদা করে সেটা করেন। যতক্ষণ পর্যন্ত ছাত্রদের স্পেস, ছাত্র জনতার স্পেস হিসেবে তাদের আকাঙ্ক্ষার প্রকাশ, ততক্ষণ পর্যন্ত আমাদের সমর্থন আছে। ওই ছাত্র জনতার মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা যেটা প্রকাশিত হয়েছে, রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেটার সাথে এঙ্গেজ হওয়া এবং সেটার মধ্য থেকে কিভাবে সেটা পূরণ করা যায় সেই বিষয়ে একটা, যাকে বলে যে পরিণত নেতৃত্বমূলক ভূমিকা রাখা। আমার কথা শেষ করে আমি, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে এই যে আকাঙ্ক্ষা অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে, কিভাবে সেই আকাঙ্ক্ষা পূরণ হবে, রাজনৈতিক দলগুলো কিভাবে সেই জায়গায় পৌঁছাবে, সেইটার জন্য একটা এমন গণতান্ত্রিক ডিসকোর্স কিংবা একটা আলোচনার প্রক্রিয়া শুরু করা, যেটার মধ্যে আমরা ওই পৌঁছানোর জায়গাটা সম্পর্কে ঐক্যমত্যে পৌঁছাতে পারি। ঐক্যমত্যটা খুবই দরকার। এইটা রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থী এবং সকল সমাজের অংশের বোঝা দরকার। দেশের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই কিন্তু এখানকার বিরোধকে কাজে লাগিয়ে পাল্টা অভ্যুত্থান অথবা প্রতি অভ্যুত্থান কিংবা অনেকে প্রতি বিপ্লব বলছেন, সেটা ঘটানোর সংখ্যাটা আছে। সেই সংখ্যা একেবারে উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই। সেই সংখ্যা আছে বলেই এখানে রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করার জায়গা, জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার জন্য রূপান্তরের ক্ষেত্রে অত্যন্ত জরুরি রাজনৈতিক প্রশ্ন। এবং সেই প্রশ্নে বড় দল হিসেবে বিএনপিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং সেই নেতৃত্বের জায়গাটাও তাদেরকে দেওয়ার ক্ষেত্রে তাদের যদি মানে মানুষের আস্থার জায়গা সৃষ্টি করাটা খুব জরুরি কাজ। তাহলে আমরা যেটা জরুরি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার তারা এমন ভাবে একটা আলোচনার প্রক্রিয়া শুরু করবেন, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, শিক্ষার্থী, ছাত্র সমাজ, এই সবকাইকে নিয়ে, যাতে করে রাজনৈতিক উত্তরণের পর্বটা কি, আমরা কি কি করতে চাচ্ছি, কি করতে পারবো, তার মধ্যে দিয়ে কিন্তু রোড ম্যাপ ব্যাপারটা পরিষ্কার হতে পারে। রোড ম্যাপ কোন একটি পক্ষ যদি চাপিয়ে দিতে চায়, তাহলে এই রোড ম্যাপ গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না। না এটা পলিটিক্যাল সাইড, না এমনকি শিক্ষার্থীদের জায়গা থেকে। কাজেই এই আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রুডেন্ট ভূমিকা হবে যে দ্রুত এমন একটা আলোচনার জায়গা শুরু করা, যেখান থেকে আমরা রোড ম্যাপ ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হতে পারে। কারোরই অস্থির হওয়ার কিছু নাই এবং কেউ অস্থির হয়েছে বলে আমার কাছে মনে হয়। রাজনৈতিক দলগুলো একটা আশঙ্কার কথা বলছেন, যেহেতু তাদের পূর্ব অভিজ্ঞতা আছে যে এইখানে একটা 1-11 এর তৎপরতা করা হয়েছিল। এইখানে রাজনৈতিক দলগুলোকে নানাভাবে মাইনাস ফর্মুলার মধ্যে নিয়ে গিয়ে নানা কিছু করার কথা ছিল। সুতরাং যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো, সেই অভিজ্ঞতা যাতে তাদের নানান প্রশ্ন উত্থাপিত হবেই।
যদি এমন কোনো লক্ষণ দেখা যায়। সুতরাং অন্তর্বর্তী সরকারকে এটা বুঝতে হবে যে এই ধরনের কোনো কাজ করা কিংবা কোনো ইঙ্গিত কিংবা কোনো ধরনের তৎপরতা তারা প্রশ্রয় দেবেন না, বরং তারা স্পষ্ট করবেন এনগেজমেন্ট। আবার যে অভ্যুত্থানের শক্তি সৃষ্টি হয়েছে ছাত্র জনতা, যে ছাত্র জনতা চায় ব্যবস্থার বদল, সেটাকে যদি কোনো না কোনো ভাবে আমরা ভাবি যে না এগুলো সময়ের সাথে সাথে পুরনোটাই আবার জায়গা করে নিবে আগের মতো করে, 90-এর পরবর্তী যেভাবে ঘটেছে, এইবার বোধহয় সেটা বড় আকারে আমরা বাধার সম্মুখীন হব। কেননা এই বাংলাদেশের মানুষের যে ঐক্যটা এইবার ছাত্র জনতার মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেই ঐক্যটাকে প্রতিপক্ষ বানানো রাজনৈতিক দলগুলোর জন্য বড় আকারের ভুল হবে। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ। আমরা প্রায় আসলে সময় পার হয়ে গেছে, তারপরেও আমাদের বেশি না। এখন আমি অনুরোধ করবো মাহমুদুর রহমান মান্না সাহেবকে। আমার তো আসলে কোনো সময় নেই, সময় পার হয়ে গেছে। না দাঁড়ায় বলো, অনেক একটা বলেন, মাইক কাছে নিয়ে বসে পড়ে। 9/11-এর পরে যে সমস্ত রাজনীতিবিদ সংস্কারের কথা বলতেন তাদের উপরে গজব নেমে যেত। মনে আছে আপনাদের? একটা দল তো ভেঙেই গেল 1/11 উপরে বলে, আর একটা দলের মধ্যে স্টার বা রেড জন্মেশন, তাদের পরিণতি কি হয়েছে তাও দেখেছেন। আর এখনকার মজা হচ্ছে সংস্কারের পক্ষে কথা না বলে রাজনীতি করতে পারবেন না। মানে এই কয়েক বছরের ব্যবধানে একটা শব্দ সংস্কারের একদম ডায়াগোনালি অপোজিট। দর্শককে কোন জেলা থেকে দেখছেন বলেন। আসলে সংস্কারটা কি? আমি যেহেতু সময় কম, খুব স্পষ্ট সাধারণ ভাবে কথা বলি, মানে যাতে যত কম সময় নিতে পারে। আমি সংস্কারের পক্ষে সেই সময় ছিলাম, আওয়ামী লীগ করতাম, কোন একটা গ্রুপিং লড়াই -2 এগুলোর মধ্যে ছিলাম না। কিন্তু আমি সবসময় মনে করছি সংস্কার তো লাগবে। একটা ঘরেরও সংস্কার করতে, আপনি যে ঝাড় দেন প্রতিদিন, তাও তো সংস্কার। একটা রাষ্ট্রেরও সংস্কার লাগে প্রতিনিয়ত। অতএব সংস্কার চলতে থাকুক, সংস্কারের পক্ষে সবসময় আছি। সংস্কারের কোনো লিমিটেশন নাই, টাইম লিমিটেশন নাই। এটা যেরকম হয়ে যাওয়া সবচেয়ে ভালো হয় সেটাই করা দরকার। রাজনৈতিক নেতা হিসেবে, কর্মী হিসেবে আমি মনে করি যে রাজনীতি হচ্ছে সমাজের পরিচালক, কমান্ডার অফ দি সোসাইটি। বাকি অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ক্রীড়া বলেন, যাই বলেন, এগুলো রাজনীতির নীতি দিয়ে নির্ধারিত হয় কিরকম করে হবে। অতএব সংস্কার যদি করতে, তাহলে প্রথম রাজনীতির দিকেই নজর দেওয়া দরকার। রাজনীতির দিকে নজর দেবেন মানেই হচ্ছে রাজনীতিটা পরিশীলিত হোক, গণতান্ত্রিক হোক, মানবিক হোক, জনগণের জন্য সুখকর হোক। রাজনীতিবিদরা মিথ্যা কথা বলা ছেড়ে দিক, ধাপ্পাবাজি ছেড়ে দিক, ব্লাফ বন্ধ করুক, লুটপাটের ধান্দা বন্ধ করুক। এই সবগুলোই সংস্কারের অংশ। তো সহজ কথা নয়, কিন্তু মানুষের মনের মধ্যে তো আর ঢোকা যায় না। অতএব নেতার মনে মনে কি আছে, যখন শেখ হাসিনা প্রথম আসলেন, আরে বাবা কি লাখো লোক মনে করেছিল উনি ত্রাতা, তারপরে কি হলো দেখা গেল। তো স্পষ্টত দেশের জনগণের জীবন সুখকর করতে, গণতান্ত্রিক পরিবেশ করতে আপনাকে দেখতে হবে প্রথম জিনিস যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গণতন্ত্র নিশ্চিত হয় কিভাবে, আবার যাতে স্বৈরতন্ত্র না ফেলে তার ব্যবস্থা কি। তার জন্য আপনার কনস্টিটিউশনের দিকে তাকাতে হবে। এটা সবাই বলেছেন, কনস্টিটিউশনের সেই সমস্ত চেঞ্জ লাগবে যেটাতে গণতন্ত্র সুখদ হয়। প্রাইম মিনিস্টারের এরকম এত বেশি ক্ষমতা। আকবর আলী খান জীবিত থাকতে বলতেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার হচ্ছেন জাত কিংবা মুঘল এম্পায়ারের মতো শক্তিশালী, টাচই করা যায় না, কোনো জবাব দিয়ে নেই। সরকারের কোনো জবাব দিয়ে নেই কারো কাছে, ওইটা অ্যামেন্ড করতে হবে। কেউ কেউ অবশ্য বলবেন যে সংবিধানের হাত দেওয়া কি সরকারের উচিত হবে, এটা ঠিক করেন। আপনি যদি মনে করেন যে রিটার্ন অফ ফ্যাসিজম বন্ধ করবেন, তাহলে আপনাকে পাওয়ার ম্যাক্সিমাম ডিসেন্ট্রালাইজ করতে হবে। পাওয়ার যদি কনসেন্ট্রেটেড থাকে কোনো জায়গাতে, তাহলে তো ওইটাই তো ফ্যাসিবাদের ভিত্তি হয়। যদি আপনি পাওয়ারকে ডিসেন্ট্রালাইজ করতে চান, তাহলেও আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগবে। আপনি যদি মনে করেন, যদি আমি দেখছি বিশেষ করে বিএনপির কথা বলি, প্রথম দিকে তাদের টোনে আমার মনে হয়েছিল তারা মনে করছেন কিছুই এখন করা যাবে না, শুধু ভোট করবার জন্য যা যা লাগে সেটা করে, বাকি যেগুলো সেটা ভোট হবার পরে, যেটা 31 দফার প্রিয়াম্বলের মধ্যে আছে,
ভোট হবার পরে যে সংসদ হবে তারা 6 মাসের মধ্যে বাকি সংস্কারগুলো করবে। মুশকিল হয়েছে কি রাজনৈতিক দলগুলো সংস্কার করবে এটা তো মানুষ বিশ্বাস করতে চায় না। মানুষ মনে করে ভাই আগে ভোটের আগে ভালো ভালো কথা বলে, ভোটের পরে দেখবেন সব ভুলে গেছে, অতীত তাই বলেছে। এই জন্য এইবারে দেখছি একটা সার্ভে হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটি করেছে, যদি সার্ভের উপরে আমার একটু সন্দেহ আছে, তারপরে আমি মনে করি যে বলেছে 71% লোক এখন এই গভর্নমেন্টকে সাপোর্ট করে। ওটা 71 না হয়ে 61 হতে পারে, কিন্তু সাপোর্ট করে মানুষ তাদেরকেই। এই যে পুরো আন্দোলনটা হয়ে গেল, চিন্তা করেন 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো তো আন্দোলন করেছে, কিন্তু যখন বিজয় হলো তখন দেখা গেল সমস্ত রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে। বাংলাদেশ একটা ইউনিক দেশ, এই দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকারের পরাজয় হয়েছে, বিরোধী দলের নেতা পলায়ন করেছে। আবার এইখানে হচ্ছে যে এত বড় আন্দোলনের পরে দেখা যাচ্ছে যে সরকার চলে গেছে, কিন্তু মূল দল সহ রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে। এটা এই কারণেই যে রাজনৈতিক দলের উপরে মানুষের ওই বিশ্বাস হয়নি। অতএব কেউ যদি আমাকে বলেন আচ্ছা আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী 2 বছরের বেশি থাকতে পারবে, 2 টার্মের বেশি থাকতে পারবে না, ঠিক? আমি বলবো ঠিক। যদি বলেন আপনি প্রপোর্শন মানে রিপ্রেজেন্টেটিভ বেসিস সরি মানে সংখ্যানুপাতিক ভোট চান, আমি বলবো এটাও ঠিক। সরকার যদি এইরকম 5টা চয়েস অনুযায়ী দেশের কনস্টিটিউশন সংবিধান সংশোধন করে তার পক্ষে থাকবেন? আমি পক্ষে আছি, সাকি নাই পক্ষে, মঈন ভাই নাই, তখন কি হবে? 14টা দল মিলে বসলো প্রধান উপদেষ্টার সঙ্গে, সেইখানে 2000 প্রস্তাব দেওয়া হয়েছে। আচ্ছা 2000 প্রস্তাবের এখন সংশ্লেষণ কিরকম করে হবে, এটা সাম আপ করবেন কিভাবে, কোন জিনিসগুলো গ্রহণ করা হবে? সমালোচনা যাই করি এই এই অন্তর্বর্তী সরকারের, এই অন্তর্বর্তী সরকারই এখন ড্রাইভিং সিটে আছে, এবং আপনি মানেন বা না মানেন শেষ সিদ্ধান্তটা তারাই দেবে। রোড ম্যাপের কথা যে বলছেন, রোড ম্যাপ হয়তো দেওয়া হয়েছে, 6টা কমিশন করবে তারা। আমি মনে করি আরো 2-1টা কমিশন করা দরকার, যেমন লোকাল গভর্নমেন্টের উপর করা দরকার ছিল, ডিসেন্ট্রালাইজেশনের উপর করা দরকার, আরো হয়তো করবেও, তারপরে করতে পারে। এটাই একটা রোড ম্যাপ। তারা এই মাসের মধ্যে কমিটিগুলো করবে, আগামী 3 মাসের মধ্যে তাদের প্রপোজাল দেবে, তারপরে সেটা নিয়ে কথাবার্তা হবে। সেই কথার সময় কথা বলতে থাকে, মন খুলে প্রাণ খুলে কথা বলেন। আগে তো বলতে পারতাম না। ডক্টর ইউনূস বলছেন যত পারেন করেন। আমাদের উপরে ডিজিএফআই রেস্ট্রিকশন ছিল, টেলিভিশনে কথা বলা যেত না, টেলিভিশনের লোকজনকে ডেকে বলতো এটা কেন বলা হলো, কারো চাকরি খেয়ে দিত। এখন ডিজিএফআই ডেকে বলছে যা ইচ্ছায় আপনারা প্রচার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তার মানে বাক ব্যক্তি সংগঠনের স্বাধীনতা এখন স্বীকৃত, অতএব কথা বলতে হবে। এইটা আমাদের জন্য একটা বিরাট ডেভেলপমেন্ট। আপনারা যদি মনে করেন, আমি যদি মনে করি, অনেকেই আমরা বলছি এই সমস্ত কথা নিয়ে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে, আই এম সরি, এটা হবে না। একজন ইসলামিক কনস্টিটিউশন চায়, একজন সেকুলার কনস্টিটিউশন চায়, কোন পয়েন্ট আছে লিমিট করবার নাই। তাহলে কি করবেন? একজন বললেন জাতীয় সঙ্গীত বদলাতে হবে, সাথে সাথে অন্তর্বর্তী সরকার বলেছেন না, এই সমস্ত বিষয়ে বিতর্কে আমরা জড়াতে চাই না। যখন অন্তর্বর্তী সরকার বললেন তখন বিতর্কটা নিভে গেল। কিন্তু যদি এটা চাঙ্গা রাখতেন, চলতেই থাকতো, তাহলে কি হতো? বাড়তে থাকতো এবং শেষ পর্যন্ত হয়তো একসাথে করা যেত না। এইরকমই হবে, যে যে সংসদে আমরা চাই, সংস্কার চাই, তার কথা চলতে থাকবে। তারাও সবার সাথে ডিসকোর্স করবেন, সবার সাথে কথা বলবেন, শেষ পর্যন্ত যেটা সঠিক সেই সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্র কি? আমরা বলি না রুল অফ মেজরিটি, সুন্দর কথা, কিন্তু রুল অফ মেজরিটি তো রঙও হতে পারে, মেজরিটি ভুলও হতে পারে। কোপার্নিকাস যখন বললেন যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, তো ফাঁসি হয়েছিল, কিন্তু হি ওয়াজ রাইট। এরকম হতে পারে আজকে একটা সংশোধনীর কথা আমি বললাম এটাই ঠিক, আপনারা কেউ আমার সাথে একমত হবেন না, তবু তো আমি ঠিক যে সত্য হয়। আজ না মানেন 5 বছর পরে মানবেন। এই জন্য গণতন্ত্র কেবল রুল অফ মেজরিটি নয়, গণতন্ত্র একই সাথে সত্যানুসন্ধান করে, গণতন্ত্র সুন্দরের পক্ষে থাকে, গণতন্ত্র ওই প্রচেষ্টা প্রতিহত করতে থাকে, ব্যাপক মানুষের মতামত নিয়ে যেতে আমি সত্যের কাছে পৌঁছতে পারি, যেটা আমার জীবনকে, সমাজকে, রাষ্ট্রকে আরো উন্নত করে। এখন যে লড়াই, আমি আবার বলি 5 তারিখে 5ই আগস্ট আমাদের রক্তদানের বিরাট একটা আন্দোলন শেষ হয়েছে। এখন যে পর্যায়ে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের, এবং এই লড়াইটা একদম বেসিক্যালি ইন্টেলেকচুয়াল লড়াই, থিওরিটিক্যাল লড়াই, পলিটিক্যাল লড়াই। এই লড়াইয়ের মধ্যে আপনি যুক্তিতে আসবার চেষ্টা করবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে। বিশেষ করে আমি এই জন্য অ্যাপিল করতে চাই, আপনারা এগুলোর উপরে আরো কথাবার্তা বলেন, বেশি কথা বলেন, খেয়াল করেন, বোঝেন
কোনটা করলে আসলে এই দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারি আমরা, কি হলে একটা মানবিক রাষ্ট্র হয়, কি হলে জনগণের কল্যাণ নিশ্চিত হয়, কি হলে আমরা যা আকাঙ্ক্ষা করি নতুন বাংলাদেশ সেই রকম বাংলাদেশ তৈরি হয়। এটাই আমাদের মূল কাজ। এটা সবাই মিলে যদি করি তাহলে ভালো, না হলে যদি মনে করি যে না যাই হোক না কেন আমার তো ডিজিটা লাগবে, আমার তো ডিসিটা লাগবে, আমার ওই পজিশন লাগবে, না হলে আমার পার্টির ইনফ্লুয়েন্স বাড়বে না, ওই রাজনীতি এখন চলবে না। যে চেতনাটা জেগেছে সেই চেতনাকে মেরে ফেলা এত সহজ হবে না। স্বাধীনতার চেতনা আমরা বলি, চেতনায় ব্যবসা করছে সেগুলো বলি, কিন্তু স্বাধীনতার চেতনা তো এখনো বলছে, তারাও বলছে, যারা আন্দোলন করছে তারা বলছে যে ৭১-এর চেতনার সাথে ২৪-এর চেতনাকে মিলে আমরা একটা দেশ করতে চাই। এরকমই হবে। আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা তো একবারই হয়েছে। এটা হচ্ছে স্বাধীনতাকে যা নষ্ট হয়েছে সেটাকে ফিরে আনবার চেষ্টা করছি। আমরা সেই জন্যই কি করব, এই সব কিছু মিলে একটা সত্যের কাছে যাব। আমরা সংস্কার যখন বলছি তখন রাজনীতি সংস্কার করবো, অর্থনীতি, জাতীয় সংস্কৃতি, সবকিছু সংস্কারের সাথে সাথে শেষ কথা বলবো, রাজনৈতিক দল তার নেতৃত্ব তার অভ্যন্তরে গণতন্ত্র চর্চার মধ্যে দিয়ে, বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্যে দিয়ে যদি নিজেকে সংস্কৃত না করে, সংস্কারকৃত না করে, তাহলে দেশের কল্যাণ হবে না। আলটিমেটলি পাওয়ার তো পলিটিক্যাল পার্টির কাছেই আসবে, হয়তো মঈন ভাইয়ের কাছেই যাবে। এখন মঈন ভাই যদি মনে করে পাওয়ার পেয়েছে, আমি যাবো, তাই হবে, তাই দেশ গঠন হয়ে যাবে। আমাকে এইটা চিন্তা হবে, জনগণকে বলেন কোন দল সত্যি সত্যি জনগণের কল্যাণ করতে পারে। দেখেন এই যে পরিবর্তন হলো, তারপরে কোন কোন দল জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে, নাকি উনি মনে করছেন নিজের ক্ষমতা যাতে নিশ্চিত করা যায় সেই জন্য দখলদারি করছে, চাঁদাবাজি করছে, অন্যান্য কাজকর্ম করছে, এগুলোর সম্পর্কে আমাদের বলতে হবে। এবং এর মধ্যে দিয়েই যে সংস্কার তার রোডম্যাপ অটোমেটিক হবে। আমি আবার বলছি, আমি মনে করি ডক্টর ইউনূস যেটা বলেছেন বা সরকার যেটা বলেছেন, এটা আমরা বুঝি না বুঝি মানছি, আমাদের এটাই মানতে হবে। একইভাবে যখন আমরা সবাই মিলে বসবো, কথাবার্তা বলতে থাকবো, শেষ সিদ্ধান্তটাও এই সরকার দেবে। আর আপনি যদি না মানতে চান তাহলে আবার একটা অভ্যুত্থানের চিন্তা করতে হবে, সরকারকে বাদ দিয়ে নতুন করে করতে। আমরা তা চাইবো না। আমরা যাবো, আমরা আলোচনার মধ্যে দিয়ে সরকার যদি ভুল যেমন করে, যেমন মাসুদ কামাল আজকে যে কথাগুলো বলেছে আমি পছন্দ করেছি, উনি না বলে হয়তো কিছু কিছু কথা আমিও বলতাম, কিন্তু সবাই মিলে বলে বলে সরকারকে ছোট করতে হবে তারা। কিন্তু এটা ঠিক, সরকার যে ভুল করছে এইটা আমরা উপেক্ষা করলে চলবে না। আরো অনেক ভুলের কথা বলা যাবে, কিন্তু সেই ভুলের চর্চা করছি না, আমরা ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তারা এরকম ভুল আর না করে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। ধন্যবাদ। আমি আসলে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, অনেক কিছু আলোচনা